হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি মোহাম্মদ জাকির হোসেন, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছিলাম স্থির তড়িৎ। আজকে পড়বো আমরা স্থির তড়িৎ অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস, সেটা হচ্ছে গাউসের সূত্র। গাউসের সূত্র বলে অনেকে, তো আমরা খুবই সিম্পলি উচ্চারণ করব গাউসের সূত্র। তো চলো শুরু করি আজকের আলোচনা, গাউসের সূত্র। তো গাউসের সূত্র পড়তে হলে প্রথমেই তড়িৎ ফ্লাক্স সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। তাহলে প্রথমে আমরা শিখব হচ্ছে গাউসের সূত্রের আগে তড়িৎ ফ্লাক্স। আচ্ছা, তো মজার বিষয় হচ্ছে যে তড়িৎ ফ্লাক্স শেখার আগে আমরা ক্ষেত্রফল ভেক্টর এটা সম্পর্কে একটু আলোচনা করব। ওকে, তাহলে প্রথমে আমরা শুরু করব হচ্ছে ক্ষেত্রফল ভেক্টর দিয়ে। ওকে, তোমরা পড়ছো ভেক্টর অধ্যায়ে যে ক্ষেত্রফল হচ্ছে ভেক্টর রাশি, এবং ক্ষেত্রফল কিভাবে পাওয়া যায় দুটি ভেক্টরের ক্রস গুণন থেকে, তাই না? হ্যাঁ, আমরা শিখছিলাম, দেখো যে যদি একটা ভেক্টর এ হয় এবং আরেকটা ভেক্টর বি হয়, তাহলে এ ক্রস যদি তুমি বি নাও, এ ক্রস যদি বি নাও, তাহলে কি পাবা? তাহলে আমরা যেটা পাই সেটা হলো এই দুইটা ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই দুইটা ভেক্টর দ্বারা গঠিত এইটা হচ্ছে সেই সামান্তরিক। তাহলে এ ক্রস বি কি নির্দেশ করবে? এই যে কাল্পনিক সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। এবং ক্ষেত্রফল হচ্ছে একটা দিক, ভেক্টর রাশি, এবং তার তাহলে অবশ্যই দিক থাকবে। মান হচ্ছে এই ক্ষেত্রফলটার মান, এবং দিক কোন দিকে তোমরা জানো, ডান হাতি স্ক্রু রুলের সাহায্যে আমরা দেখিয়েছিলাম যে এ ক্রস বি নিছি, তার মানে এ থেকে যদি বি এর দিকে যাও, এইভাবে যদি হাতটা ঘোরাও, এ ক্রস বি, দেখো বৃদ্ধাঙ্গুলি তোমাদের দিকে, তার মানে এই দিকটা হচ্ছে এই বোর্ডটা যদি তল হয়, এই তলে যদি এই সামান্তরিক ক্ষেত্রটা থাকে, তাহলে এর দিক হবে কোন দিকে? বাইরের দিকে। ওকে, বাইরের দিকে। তো এটা আমরা উপরের দিকে দেখালাম যে এই দিকটা হচ্ছে এ ক্রস বি এর দিক। ওকে, তাহলে এইটা ধরো হচ্ছে ইটা বললাম আমরা, এবং ইটা হচ্ছে কি এ ক্রস বি এর দিক। তাহলে এ ক্রস বি করলে পাওয়া যায় হচ্ছে এ বি সাইন থিটা, এবং একটা একক ভেক্টর হচ্ছে কি ইটা। এটা হচ্ছে কি এ আর বি যে সামান্তরিক গঠন করছে সেই সামান্তরিকের লম্ব দিকে অবস্থিত। ওকে, আচ্ছা, যদি তোমরা বি ক্রস এ নাও, বি ক্রস এ নিলে আমরা দেখো এখন যাব কোথায়? বি থেকে এর দিকে। ওকে, যদি তুমি এইভাবে হাতটা নাও, নিয়ে বি ক্রস এর দিকে যাও, তাহলে বৃদ্ধাঙ্গুলি দেখো ওই পাশটায় বোর্ডে, তার মানে এটা আমরা নিচের দিকে নির্দেশ করছি, নিচের দিকে। ওকে, তাহলে এখানে পাবো দেখো মাইনাস এ বি সাইন থিটা, এবং একক ভেক্টর হচ্ছে এটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা ক্ষেত্রফল ভেক্টর শিখলাম, এবং এই ভেক্টরের দিকটা কোন দিকে? তলের লম্ব বরাবর, হয় উপরের দিকে না হলে নিচের দিকে। ধরো এই হোয়াইট বোর্ডটা হচ্ছে একটা ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফলের দিক কোন দিকে? দুইটা দিক পসিবল, হয় দেখো এই তলের সঙ্গে লম্ব বাইরের দিকে, অথবা এই তলের সঙ্গে লম্ব ওই রুমের দিকে, ওই পাশটায়, এটাই পসিবল। ধরো এখানে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল দেখানো হলো, ক্ষেত্রফল এরিয়া। তাহলে এই ক্ষেত্রফলের দিক কোন দিকে? তাহলে হতে পারে দেখো যে দুইটা পসিবল দিক, এক এই পৃষ্ঠ থেকে দেখো এই বরাবর বাইরের দিকে, অথবা এইটা ভিতরের দিকে, এবং এটা কি উভয় ক্ষেত্রে পৃষ্ঠের সঙ্গে লম্ব, পৃষ্ঠের সঙ্গে লম্ব। তাহলে দেখো আমরা এখান থেকে একটা শর্ট নোট দিতে পারি, সেটা হচ্ছে ক্ষেত্রফল ভেক্টরের দিক হচ্ছে ক্ষেত্রফল ভেক্টরের দিক কি হবে? অবশ্যই ওই ক্ষেত্রফল বা তলের সাথে লম্ব। ওকে, আশা করি মনে থাকবে তোমাদের। আচ্ছা, তো এটা আমরা মুছে দিই, এটা আমাদের লাগবে না। তো দেখো এইটা হচ্ছে আমাদের তলগুলো সাধারণত হয় 2D, এই হচ্ছে 2 ডাইমেনশনাল, হ্যাঁ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল।
তাহলে 2D যেটা হচ্ছে যে বলা হয় মুক্ত পৃষ্ঠ বা ওপেন সারফেস, মুক্ত পৃষ্ঠ, মুক্ত পৃষ্ঠের জন্য দেখো যে একটা ক্ষেত্রফলের দিক বাইরের দিকে হতে পারে, ভিতরের দিকে হতে পারে, সম্ভাব্য দুইটা দিকেই পসিবল, তুমি যেটি কোনো দিকেই নিতে পারো। কিন্তু যদি বদ্ধ পৃষ্ঠ হয়, হ্যাঁ, বদ্ধ পৃষ্ঠ কিন্তু আর 2D থাকে না। দেখো তল যদিও বলতে আমরা 2 ডাইমেনশনাল বুঝি, হ্যাঁ, তল দৈর্ঘ্য প্রস্থ থাকে, কোনো উচ্চতা বা বেধ বা পুরুত্ব থাকে না। কিন্তু যদি তুমি 3D একটা বদ্ধ তল নাও, 3D এবং বদ্ধ তল, ওকে, বদ্ধ তলগুলো হয়ে যাবে কি 3 মাত্রিক, এবং তখন সেই বদ্ধ তলের দিক আমরা অবশ্যই শুধুমাত্র বাইরের দিকে বিবেচনা করব। হ্যাঁ, ধরো এইখানে আমাদের একটা গোলক আছে, ফাঁপা, ধরো গোলক না, ঘনক নিলাম, হ্যাঁ, ফাঁপা মনে করো একটা ঘনাকৃতির বস্তু, ওকে। তাহলে এই ঘনাকৃতি বস্তুটা দেখো ফাঁপা, এটা অবশ্যই কেমন ফাঁপা, তল যেহেতু হতে হবে। আচ্ছা, তো দেখো এই পৃষ্ঠটার দিক হবে হচ্ছে পৃষ্ঠের সঙ্গে লম্ব এবং বাইরের দিকে, এই পৃষ্ঠের দিক হবে পৃষ্ঠের সঙ্গে লম্ব এবং বাইরের দিকে, অর্থাৎ বদ্ধ তলে আমরা শুধুমাত্র পৃষ্ঠের লম্ব বরাবর বাইরের দিকের দিকটা দেখাবো বা নিব। এই ক্ষেত্রে এই পৃষ্ঠের এইদিকে, এই পৃষ্ঠের এইদিকে, এই পৃষ্ঠের এইদিকে, ওই পৃষ্ঠের ভিতরের দিকে, ওকে। আচ্ছা, তাহলে দেখো মুক্ত পৃষ্ঠের জন্য দিক বাইরের দিকে হতে পারে, ভিতরের দিকে হতে পারে, কিন্তু বদ্ধ পৃষ্ঠের, বদ্ধ তলের আমরা দিক অবশ্যই কি নিব, বাইরের দিকে। যেমন এটা একটা ঘনাকৃতির বস্তু আমরা দেখালাম, যদি ধরো গোলক হয়, হ্যাঁ, ধরো ফুটবল, হ্যাঁ, ফাঁপা ফুটবল, ফুটবল তো ফাঁপাই হয়, আচ্ছা, ফাঁপা গোলক, হ্যাঁ, ফাঁপা গোলক, এই ধরো ফাঁপা গোলক, এটা তো সার্কেলের মতো দেখাচ্ছে, তাহলে গোলক দেখানোর জন্য এই যে এইভাবে আমরা একটা অংশ দেখাবো, তাহলে মনে হবে যেন এটা, হ্যাঁ, পৃষ্ঠ, ফুটবলের উপরে পৃষ্ঠ কল্পনা করো, পুরোটা কি 2D একটা সারফেস, সেটাকে বন্ধ করার জন্য এটা 3D হয়ে গেছে, হ্যাঁ। তার মানে ফাঁপা গোলক দেখো এটা 3D এবং বদ্ধ তল, হ্যাঁ। তো এইটার দিক তুমি কিভাবে দেখাবে এই পৃষ্ঠের তলে? তাহলে অবশ্যই তুমি যদি এইখানের দিক দেখাতে চাও, দেখো পৃষ্ঠের লম্ব এবং বাইরের দিকে, এবং এটা যদি তুমি যোগ করো দেখবা সেন্টারে চলে গেছে। এইখানে অবশ্যই দেখো পৃষ্ঠের ক্ষেত্রফলের দিক হবে পৃষ্ঠের লম্ব এবং বাইরের দিকে, যদি 90 ডিগ্রি দেখাও এবং বর্ধিত করলে দেখবা সেন্টারে চলে আসছে। তার মানে প্রত্যেক বিন্দুতে দেখো তল হবে, দিক হবে ওই পৃষ্ঠের ওই বিন্দুতে লম্ব এবং বাইরের দিকে, অর্থাৎ বদ্ধ তলে আমরা দিকটা দেখাবো ক্ষেত্রফলের বাইরের দিকে, ওকে। আচ্ছা, ঠিক আছে। যদি সিলিন্ড্রিক্যাল হয়, যদি বস্তুটার আকৃতি সিলিন্ড্রিক্যাল হয়, তাহলে কি হবে দেখো, ধরো এইটা হচ্ছে আমাদের একটা সিলিন্ডার, চোঙ আর কি বাংলায় বলে, ওকে। তাহলে এইটা দেখো যে এই পৃষ্ঠের দিক দুই দিকেই পসিবল, ভিতরের দিকে বাইরের দিকে, আমরা কি নেব শুধু বাইরের দিকে, হ্যাঁ, পৃষ্ঠের সঙ্গে 90 ডিগ্রি, এইটাও বাইরের দিকে পৃষ্ঠের সঙ্গে 90 ডিগ্রি, এখানে বাইরের দিকে পৃষ্ঠের সঙ্গে 90 ডিগ্রি, এখানেও বাইরের দিকে এবং পৃষ্ঠের সঙ্গে 90 ডিগ্রি, ওকে। তুমি যদি বলো এখানেও পৃষ্ঠের সঙ্গে লম্ব বাইরের দিকে, ওকে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ক্ষেত্রফল একটি ভেক্টর রাশি এবং এর দিক হচ্ছে পৃষ্ঠের লম্ব দিকে, এবং মুক্ত পৃষ্ঠের, দেখো মুক্ত পৃষ্ঠের আমরা বললাম যে দুই দিকেই পসিবল। তো সাধারণভাবে আমরা মুক্ত পৃষ্ঠের তড়িৎ ক্ষেত্রের দিকে যে দিকটা তলে সেটা বিবেচনা করি, ওকে। আচ্ছা, আর বদ্ধ তলের জন্য কিভাবে বিবেচনা করব? বদ্ধ তলের জন্য জাস্ট শুধু বাইরের দিকটা দেবো, ওকে, ভেতরের দিকটা আমরা নেব না। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তল ভেক্টরের দিকটা সম্পর্কে। তল ভেক্টরের দিক হচ্ছে তলের সঙ্গে কি লম্ব এবং বাইরের দিকে। তাহলে যদি ক্ষেত্রফল ভেক্টর আমাদের শেখা শেষ হয়ে যায়, তাহলে আমরা এবার শুরু করব হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তো তড়িৎ ফ্লাক্সকে দেখো ফাই ই, ইলেকট্রিক ফ্লাক্স তো এই জন্য ই দ্বারা প্রকাশ করছে, ওকে। ম্যাগনেটিক ফ্লাক্সকে ফাই বি দ্বারা প্রকাশ করবো, ফাই বি দ্বারা বোঝাবে কি ম্যাগনেটিক ফ্লাক্স, ওকে, এই জন্য ফাই ই দ্বারা।
তড়িৎ ফ্লাক্সকে আমরা নির্দেশ করছি ফাই দ্বারা। আচ্ছা, তো তড়িৎ ফ্লাক্স আসলে একটা তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যাই হচ্ছে ওই তলের আবদ্ধ তড়িৎ ফ্লাক্স। তাহলে এটা সংজ্ঞাটা কি? তড়িৎ ফ্লাক্স হচ্ছে কোনো তলে আবদ্ধ মোট তড়িৎ বলরেখার সংখ্যাই হলো তড়িৎ ফ্লাক্স। ওকে, তড়িৎ ফ্লাক্স কোন তলে আবদ্ধ। আচ্ছা, এখানে একটি শর্ত আছে, অবশ্যই তলের সঙ্গে লম্বভাবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা একটু সংক্ষেপে লিখলাম, দেখো বোঝালে বুঝবা। সেটা হচ্ছে যে ধরো আমরা জানি যদি এখানে আমি প্লাস কিউ চার্জ রাখি, এই চার্জের চারপাশে কি হবে? তড়িৎ বলরেখা বের হবে। এর চারপাশে একটা কি তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। ওকে, আচ্ছা, তুমি যদি একটা তারে অনেকগুলো চার্জ রাখো, তাহলে এইটার দিকে দেখো তড়িৎ বলরেখা বের হবে। ওকে, তো আমরা বিবেচনা করি কোনো একটা জায়গায় তড়িৎ ক্ষেত্র বিদ্যমান এবং তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে কি ই, অর্থাৎ মনে করো ই তড়িৎ ক্ষেত্র। তো ফিল্ড লাইনগুলো আমরা দেখাচ্ছি তড়িৎ ক্ষেত্রের দিকে, এইদিকে। ওকে, এখন তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে তুমি যদি একটি ক্ষেত্রফল রাখো, ওকে, কিভাবে রাখলাম দেখো, ক্ষেত্রফলেরটা রাখলাম, ক্ষেত্রফলের তলের সঙ্গে তড়িৎ বলরেখা কিভাবে আছে? লম্বভাবে। মানে কি? মানে হচ্ছে ধরো আচ্ছা বই দিয়ে দেখাই স্যারের। ধরো এটা হচ্ছে আমাদের বই, এখানে একটা তড়িৎ বলরেখাগুলো দেখো বাম থেকে ডানের দিকে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, তুমি ক্ষেত্রফলটা রাখছো এইভাবে। তাহলে দেখো যদি এইভাবে যায়, তাহলে তলের সঙ্গে দেখো তড়িৎ ক্ষেত্র ই এর দিক হচ্ছে কি 90 ডিগ্রি। কিন্তু এইটা তো একটা মুক্ত পৃষ্ঠ, ক্ষেত্রফল, এখানে মনে করো ক্ষেত্রফল রাখা হয়েছে এস। ওকে, তো আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে মুক্ত পৃষ্ঠ ক্ষেত্রফল যদি ধরো এটা এস হয়, এটা দিক হতে পারে বাইরের দিকে এবং কি ভিতরের দিকে। তো আমরা দিকটা বিবেচনা করব তড়িৎ ক্ষেত্রের দিকে। তাহলে দেখো ই এস এই ক্ষেত্রফলের তলের সঙ্গে লম্ব, লিখে দিই দেখো, ই ভেক্টরটি এস এর তলের সাথে লম্ব, কিন্তু ই ভেক্টর ও এস ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। মানে দেখো এই পৃষ্ঠের ক্ষেত্রফলের যদি তোমাকে দিক দিতে বলি, তাহলে দিক তুমি বলবা দিক হচ্ছে, ক্ষেত্রফলের দিক হতে পারে, আমরা এইদিকে তড়িৎ ক্ষেত্রের দিক নিলাম। তাহলে দেখো ই এর দিক এদিকে, ক্ষেত্রফলের দিক এস এর দিক একই দিকে, তাহলে থিটা কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। কিন্তু তলের সঙ্গে লম্ব, হ্যাঁ তলের সঙ্গে লম্ব, কিন্তু তলের দিকের সঙ্গে কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে দেখো তড়িৎ ক্ষেত্র এদিকে বাম থেকে ডানের দিকে, এখানে যদি তুমি একটা ক্ষেত্রফল রাখো, এই ক্ষেত্রফলের তলের সঙ্গে 90 ডিগ্রি, কিন্তু তলের দিকটা এইদিকে বাইরের দিকে, তাহলে তলের দিকের সঙ্গে কত ডিগ্রি? 0 ডিগ্রি। ওকে, আচ্ছা, তো দেখো এই যে এস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কয়টা বলরেখা গেছে? 1টা 2টা 3টা 4টা, এবং থিটার মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে এখানে দেখো তড়িৎ ফ্লাক্স ফাই এর মান 4। ওকে, তার মানে এখানে তলে কিভাবে তলটা থাকতে হবে? তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্ব হবে। হ্যাঁ, এখানে শর্তটা কি? শর্তটা হচ্ছে, এখানে শর্তটা হচ্ছে বলতে পারো তড়িৎ ক্ষেত্র ও তল পরস্পর লম্ব, পরস্পর লম্ব। ওকে, আর তলের সঙ্গে লম্ব হলে তলের দিকের সঙ্গে কত ডিগ্রি হবে? সমান্তরাল বা 0 ডিগ্রি। আচ্ছা, তো এখন দেখো যে ফ্লাক্স 4টা বলরেখা আমরা সেটা লিখলাম যে কোনো তলটা অবশ্যই তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে রাখবো, তাহলে আবদ্ধ মোট তড়িৎ বলরেখার সংখ্যাই হলো তড়িৎ ফ্লাক্স পাই। এখন তুমি যদি তড়িৎ ক্ষেত্র বাড়াও, দেখো এখানে যদি মনে করো কিউ পরিমাণ চার্জ থাকে, তাহলে যতগুলো বলরেখা বের হবে, তুমি যদি 5 কিউ চার্জ রাখো, তাহলে বলরেখার সংখ্যা কি হবে? বাড়বে, তড়িৎ ক্ষেত্রের মান বৃদ্ধি পাবে। তার মানে তুমি যদি ই এর মানটা বাড়াও, ই এর মানটা যদি বাড়াও, দেখো ই বাড়ালে কি হবে? ই
ই বাড়ালে ধরো সেম ক্ষেত্রফল, তার মধ্যে দিয়ে বলরেখার সংখ্যা কী হবে? অনেক বেশি। যদি অনেক বেশি বলরেখার সংখ্যা হয় তাহলে তড়িৎ ফ্লাক্স কী হবে? বাড়বে। তারপরে 1 2 3 4 5 6 7 8 9টা, তার ফ্লাক্স ফাইয়ের মান এখন কত? 9। এখন তুমি যদি ই বাড়াও, যদি এরিয়া বাড়াও, ধরো এস যদি বাড়ালে, এস বাড়ালে কী হবে? এস বাড়ালে তুমি যদি ক্ষেত্রফল আগের সাথে বড় করো তাহলে বলরেখার সংখ্যা কী হবে? আরও বাড়বে। তার মানে আমরা বলতে পারি দেখো যে ফ্লাক্স ফাই ই হচ্ছে ই এর সমানুপাতিক। ই যত বাড়ানো যাবে বলরেখার সংখ্যা তত কি বাড়বে। ফ্লাক্স ফাই ই হচ্ছে সমানুপাতিক কার? এরিয়া, হ্যাঁ, পৃষ্ঠের ক্ষেত্রফল। ক্ষেত্রফল যত বড় করবে বলরেখার সংখ্যা তত কী হবে? বেশি হবে। এবং এখানে আর একটা জিনিস আছে, দেখো অরিয়েন্টেশন কীভাবে সাজায় রাখছো। তুমি যদি এই ক্ষেত্রফলটা লম্বভাবে না রেখে তলের সঙ্গে যদি এইভাবে একটু বাঁকা করে রাখো তাহলে আগের সমান কি বলরেখা প্রবেশ করবে না। তার মানে অবশ্যই এখানে বলতে হবে ফ্লাক্স ফাই কোণের উপর নির্ভর করছে, সেটা কত? কজ থিটার সমানুপাতিক, থিটার না, কজ থিটা। তো এই জিনিসটা আমি তোমাদের একটু উদাহরণের সাহায্যে বলি। সেটা হচ্ছে ধরো আমাদের একটা পানির ট্যাব আছে, ধরো এটা দিয়ে পানি পড়ছে, এটা বাল্ব করে পানি পড়বে। তো তুমি যদি একটা গ্লাস পূর্ণ করতে চাও পানিতে, একটা গ্লাস, তাহলে দেখো গ্লাস কীভাবে রাখবা? নিশ্চিত পানি পড়ছে উপর থেকে, তুমি গ্লাসটা সুন্দর করে সোজা ধরে রাখবে যাতে সম্পূর্ণ পানি গ্লাসের মধ্যে পড়ে, তাড়াতাড়ি ভরে যাবে। কিন্তু গ্লাসটা যদি তুমি এইভাবে রাখো তাহলে কি গ্লাস কখনো ভরবে? ভরবে না। তো দেখো এই ক্ষেত্রে দেখো পানি ধরো এদিকে পড়ছে, তো পানির দিককে আমরা বলি তড়িৎ ক্ষেত্রের দিক ই। এবং দেখো এই যে পৃষ্ঠ, গ্লাসের পৃষ্ঠের দিকটা তড়িৎ ক্ষেত্রের দিকে নিই, এই দিকে, দুই দিকেই পসিবল, উপরের দিকেও নেওয়া যায় নিচে। তো তড়িৎ ক্ষেত্রের দিকে যদি নিই তাহলে দেখো দুইটা একই দিকে হলে থিটা কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি। ওকে, তার মানে এই ব্যবস্থা থিটা যখন 0 ডিগ্রি তখন হচ্ছে ফ্লাক্স সর্বোচ্চ বা পানি সবচেয়ে বেশি পড়বে গ্লাসে। কিন্তু যদি এইভাবে তুমি রাখো দেখো, তাহলে এইটা তড়িৎ ক্ষেত্রের দিক এদিকে, এই পৃষ্ঠের দিক তুমি যদি এই দিকে দেখাও তাহলে দেখো থিটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। থিটা 90 ডিগ্রি হলে ফ্লাক্স শূন্য বা কোনো পানি আসলে গ্লাসে পড়ছে না। তাহলে দেখো কজ 0 ডিগ্রি বসালে, কজ 0 ডিগ্রি মান 1, তাহলে ফ্লাক্স সর্বোচ্চ। এবং কজ 90 ডিগ্রি বসালে ফ্লাক্স কত হবে? 0। এজন্যই আমরা লিখতে পারি তড়িৎ ফ্লাক্স, এজন্য আমরা লিখতে পারবো তড়িৎ ফ্লাক্স ফাই ই তিনটা জিনিসের উপর নির্ভর করে এবং সেই তিনটা আসলে গুণফলের সমান। ই এস, ই ভেক্টর এবং এস ভেক্টরের মধ্যবর্তী কোণ, অর্থাৎ ই এর দিক এবং এস এর দিকের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাদের কস থিটার সমান। তাহলে ফ্লাক্স ফাই ইকুয়ালটা আমরা পাইলাম ই এস কস থিটা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছো অত্যন্ত সহজ যে একটা তলের মধ্যে দিয়ে কতগুলো বলরেখা আবিষ্ট হবে, কতগুলো বলরেখা প্রবেশ করবে সেটা নির্ভর করে তড়িৎ ক্ষেত্র বা ই এর ওপর। ই এর মান যত বেশি তত বেশি বলরেখা আসলে ওই চার্জগুলো থেকে বের হয়। এস ক্ষেত্রফল যত বড় হবে বলরেখার সংখ্যা তত কী হবে? বেশি হবে। এবং দেখো অরিয়েন্টেশন কস থিটার সমানুপাতিক। যদি থিটা 0 ডিগ্রি হয়, তড়িৎ ক্ষেত্রের দিক যেদিকে, ক্ষেত্রফল তুমি লম্বভাবে রাখলে তার মানে ক্ষেত্রফলের দিকের সঙ্গে যদি একই দিকে হয়, 0 ডিগ্রি হয়, তাহলে ফ্লাক্স সর্বোচ্চ হবে। ক্ষেত্রফল যদি তুমি এইরকম করে রাখো, দেখো ফ্লাক্স এদিকে যাচ্ছে, ক্ষেত্রফলকে এইরকম করে উল্টা করে রাখলে, মনে করো ক্ষেত্রফলকে রাখলে হচ্ছে এইভাবে, এইভাবে, তাহলে কি দেখো এইভাবে ঘুরায় রাখলে একটা প্লেন শিট দেখা যাবে, কোনো বলরেখা প্রবেশ করবে? প্রবেশ করবে। এজন্য ফ্লাক্স ফাই ইকুয়ালটা আমরা লিখতে পারবো ই এস কস থিটা। আশা করি বুঝতে পারছো তোমরা তড়িৎ ফ্লাক্স সম্পর্কে। আচ্ছা, মুছে দিই। তাহলে দেখো আমরা পেলাম তড়িৎ ফ্লাক্স ফাই ই ইকুয়াল টু ই এ কস থিটা, ই এস কস থিটা। থিটাটা কি? থিটা হচ্ছে ই এর দিক ও এস এর দিকের মধ্যবর্তী কোণ। ওকে, বুঝতে পারছো আশা করি। মুছে দিই। ওকে, এখন দেখো আমরা ধরো প্লাস কিউ এর একটা চার্জ বিবেচনা করলাম। ওকে, এবং এই চার্জটা ধরো
ফাঁপা একটা গোলকের সেন্টারে আছে, মানে মনে করো একটা ফাঁপা ফুটবলের সেন্টারে কেন্দ্রে আছে, এবং এই যে গোলকের সেন্টারে আছে সেই গোলকের ধরো ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, তাহলে কিউ চার্জ থেকে আর দূরত্বে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাওয়ার মান ই ইকুয়াল টু কত 1/4πε0 কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। এখন আর ব্যাসার্ধে তুমি যেহেতু গোলক একটা বিবেচনা করছো, তাহলে যদি তুমি এটা নাও তাহলে দেখো এটা কি পেলাম আমরা, বদ্ধ তল পেলাম। ওকে, আচ্ছা, তো এই জায়গাতে আমরা একটা খুবই পিচ্ছি একটা ক্ষেত্রফল বিবেচনা করলাম, সেই ক্ষেত্রফল হচ্ছে ডিএস। তাহলে ক্ষেত্রফলের দিক কিছুক্ষণ আগে আমি বললাম, দেখো বদ্ধ তলে ক্ষেত্রফলের দিক হবে কি, এই পৃষ্ঠের সঙ্গে লম্ব এবং বাইরের দিক এই বরাবর। আচ্ছা, এটা হচ্ছে ডিএস এর দিক। এবং ই দেখো, ইও হয় পজিটিভ চার্জ থেকে বাইরের দিকে, একই দিকে। যদি একই দিকে হয় তাহলে ই ভেক্টর দেখো, ই এর দিক ও এস এর দিক একই হলে থিটা কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি। ওকে, তাহলে দেখো এই ক্ষুদ্র এরিয়ার মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সকে আমরা লিখতে পারি ছোট্ট ফ্লাক্স ডি ফাই ই ইকুয়াল টু কত হবে হচ্ছে দেখো ই এর মান তো সেম, পিচ্ছি এরিয়া ডিএস, আর সেটার কজ 0 ডিগ্রি, মান 1। এখন দেখো যেহেতু ব্যাসার্ধ সব জায়গায় আর, ব্যাসার্ধ সব জায়গায় আর, তাহলে পুরো গোলকের প্রত্যেকটা বিন্দুতে ই এর মান কি হবে, সেম, একই। তার মানে ধ্রুব, পুরো পৃষ্ঠের উপর সেম মান। যেহেতু এই পুরো গোলকের পৃষ্ঠে ই এর মান সেম, এজন্য এটাকে বলা হয় কাল্পনিক একটা তল, এবং এটার বিশেষ নাম আছে গসের সূত্রে গসীয় তল। এবং গসীয় তলের বৈশিষ্ট্য হচ্ছে যে গসীয় তলের প্রত্যেক বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাওয়ার ই এর মান হবে সেম, একই। আচ্ছা, তো এখন যদি তুমি এটা মনে করো যে ফুটবলের মতো কল্পনা করো, ফুটবলের সেন্টারে আসছে চার্জ, সেটা থেকে তড়িৎ বলরেখাগুলো বের হচ্ছে, তাহলে এই যে আমাদের ক্ষেত্রফল ফুটবলের পৃষ্ঠে, এখানে আবদ্ধ মোট তড়িৎ ফ্লাক্স কত, তাহলে নিশ্চিত এরকম ক্ষুদ্র ক্ষুদ্র সবগুলো ডিএস বের করে 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 যদি আমরা যোগ করি তাহলে মোট ফ্লাক্স পাওয়া যাবে। তার মানে আমাদের কি করতে হবে, মোট ফ্লাক্স বের করতে হলে ইন্টিগ্রেশন বা সমাকলন করতে হবে। তাহলে দেখো যে মোট ফ্লাক্স যদি বের করতে চাই তাহলে এই সমীকরণটাকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। তো করে দিই, তাহলে মোট ফ্লাক্স হবে হচ্ছে দেখো ইন্টিগ্রেশন করে দাও, তো ইন্টিগ্রেশন করলে পাইলা তুমি মোট ফ্লাক্স ফাই সমান সমান, তো এইটা যেহেতু দেখো বদ্ধ তল ইন্টিগ্রেশনের জন্য আমরা এরকম একটা রিং দিব। ওকে, একটু পানি খাই। এই চিহ্নটার দ্বারা বোঝা যাচ্ছে বদ্ধ তল সমাকলন। ওকে, এটা বদ্ধ তল, বদ্ধ পথ না, হ্যাঁ, মাইন্ড ইট, এটা বদ্ধ রেখা না, হ্যাঁ, বদ্ধ তল। আচ্ছা, তো দেখো ই যেহেতু ধ্রুব সংখ্যা, ই বাইরে চলে আসলো, cos 0 ডিগ্রি মান 1 নাই, তাহলে থাকে দেখো তল সমাকলন ডিএস। তো তুমি বলো যে পুরো ফুটবলের পৃষ্ঠ যদি ক্ষুদ্র ক্ষুদ্র তল তুমি সবগুলো যোগ করো, দেখবা সাদা কালো ডোরা কাটা, হ্যাঁ, দাগ থাকে, সবগুলো যদি যোগ করো তাহলে টোটাল ফুটবলের পৃষ্ঠের ক্ষেত্রফল পাবে। সেটা কত লেখা হয়, 4πr²। তাহলে ফ্লাক্স ফাই ই ইকুয়াল টু দেখো ই ইন্টু 4πr², বা ফ্লাক্স ফাই ইকুয়াল টু লেখা যাবে, দেখো ই এর মানটা বসাই দাও, আমি লিখে রাখছি ই এর মান আর দূরত্বে 1/4πε0 কিউ ডিভাইড বাই r² ইন্টু 4πr²। তো 4πr² কেটে দিলে আসলে কি থাকে দেখো, ফ্লাক্স ফাই ই সমান সমান কিউ ডিভাইড বাই ε0। তো এইটাই হচ্ছে দেখো আমাদের গসের সূত্র, এবং এটাকে আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে এটা গুণ করে দিই, হ্যাঁ, ε0কে যদি ফাইয়ের সঙ্গে গুণ করে দাও তাহলে লেখা যাবে ε0 টাইমস ফ্লাক্স ফাই সমান সমান নেট চার্জ কিউ।
তাহলে এইটাই হচ্ছে কি গসের সূত্র। তাহলে গসের সূত্রটা আসলে আমরা এখন লিখবো, দেখো যেটা হচ্ছে কি যে কোনো বদ্ধ তলের মোট তড়িৎ ফ্লাক্সের, অবশ্যই তড়িৎ ফ্লাক্সের ইপসাইলন নট গুণ হবে ওই তল দ্বারা, বুঝতে দিই এটা, আবদ্ধ চার্জের সমান। এইটাই হচ্ছে আমাদের গসের সূত্র। অর্থাৎ এই যে আমরা দেখো আর ব্যাসার্ধের একটা বদ্ধ তল বিবেচনা করলাম, এই বদ্ধ তলে মোট তড়িৎ ফ্লাক্স, এই বদ্ধ তলে আবিষ্ট এই বদ্ধ তলের মোট তড়িৎ ফ্লাক্সের সঙ্গে যদি তুমি ইপসাইলন নট গুণ করো তাহলে কি পাবা? তাহলে পাবা হচ্ছে এই তলের অভ্যন্তরে যতটুকু চার্জ আছে সেইটা, অর্থাৎ ইপসাইলন নট টাইমস ফাই ই ইকুয়াল টু হচ্ছে মোট চার্জ কিউ। এটাই হচ্ছে আমাদের গসের সূত্র। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে দিই। আচ্ছা, তো গসের সূত্র থেকে খুব সহজেই কুলম্বের সূত্রে যাওয়া যায় এবং কুলম্বের সূত্র থেকে খুব সহজেই গসের সূত্র প্রমাণ করা যায়। কিভাবে দেখো তাহলে? আচ্ছা, তো কিছুক্ষণ আগে দেখো আমরা শিখলাম যে ফ্লাক্স ফাই ই ইকুয়াল টু লেখা যায় ই এস কস থিটা। ওকে, তো ক্ষুদ্র ফ্লাক্সের জন্য আমরা এটাকে লিখছিলাম, দেখো যে ফাই ই ডি ফাই ইকুয়াল টু ই ডিএস কস থিটা। আচ্ছা, মোট ফ্লাক্সের জন্য তাহলে এটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে দেখো আবার ফাই পাবা, তাহলে এখানে সামনে একটা পথ সমকলন, বদ্ধ পথ সমকলন জন্য এই চিহ্নটা দিতে হয়। তারপরে তো আমরা লিখতে পারবো দেখো ই ডিএস কস থিটা। তো তোমরা দেখো এটা ই ডিএস কস থিটা ডট গুণনের সাহায্যে লেখা যায়, ক্লোজ পাথ ইন্টিগ্রাল ই ডট ডিএস ফ্লাক্স ফাই। তো দেখো এই ফাই মানটা যদি আমরা বসাই দিই তাহলে আমরা পাবো গসের সূত্র ইপসাইলন নট টাইমস ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান সমান হচ্ছে নেট চার্জ কিউ। এইটাই হচ্ছে গসের সূত্রের ফর্মুলা। হ্যাঁ, এই সূত্রটাই হচ্ছে কি, এই সিম্বল দ্বারা এই ইকুয়েশনটা হচ্ছে গসের সূত্র। ওকে, তো দেখো এখন গসের সূত্র থেকে কীভাবে কুলম্বের সূত্রে যাওয়া যায়। ওকে, আচ্ছা, তো ধরো এইখানে আমাদের প্লাস কিউ চার্জ আছে। ওকে, তো এই চার্জ থেকে ধরো আর ব্যাসার্ধের আমরা একটা গসিয়ান সারফেস নিব, আর ব্যাসার্ধের একটা গসিয়ান সারফেস। ওকে, তাহলে যদি তাই হয় তাহলে দেখো যে গসের সূত্র এটা, গসের সূত্র থেকে আমরা কি লিখতে পারি দেখো যে ই নট এইখানে লেখা যাবে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডি আর ডিএসকে লেখা যাবে ই ডিএস কজ অবশ্যই 0 ডিগ্রি। দেখো এইখানে ক্ষুদ্র একটা তুমি যদি তল বিবেচনা করো তাহলে তলের দিকে এদিকে এবং তড়িৎ ক্ষেত্র ই এর দিকে একই দিকে, থিটা ইজ ইকুয়াল টু কত 0 ডিগ্রি। তাহলে কজ 0 ডিগ্রি বসালে পাবা নেট চার্জ কিউ। তারপরে এইখানে দেখো যে ইপসাইলন নট টাইমস কজ 0 ডিগ্রি 1 ই ধ্রুবক হিসাবে বাইরে আসলো, আর সাথে সব জায়গায় গসীয় তলে ই এর মান সেম। ডিএসকে তুমি যদি ইন্টিগ্রেশন করো পাবা পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার সমান সমান হচ্ছে কিউ। তাহলে এখান থেকে দেখো ই এর মান তুমি পাচ্ছ 1/4 পাই ইপসাইলন নট কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। ওকে, তো ই হচ্ছে দেখো 1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বলটাই হচ্ছে কি ই। তো এই পৃষ্ঠে যদি এই জায়গায় আর ব্যাসার্ধের এই গসিয়ান তলে পৃষ্ঠে যদি তুমি কিউ নট চার্জ স্থাপন করো তাহলে দেখো তার উপর প্রযুক্ত বল কত হবে? তোমরা জানো সবাই যে ই সমান সমান হচ্ছে এফ ডিভাইড বাই কিউ নট। তাহলে দেখো ই এর মানটা বসাই দাও, এফ ডিভাইড বাই কিউ নট সমান সমান 1/4 পাই ইপসাইলন নট কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে অতএব এফ সমান সমান হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট কিউ নট ডিভাইড বাই আর
স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। এটা কিসের সূত্র? কুলম্বের সূত্র। তাহলে দেখো খুব সহজেই আমরা কি করলাম, গসের সূত্র থেকে কুলম্বের সূত্রে চলে আসলাম। এবং কুলম্বের সূত্র থেকে তুমি যদি এখান থেকে উল্টোভাবে প্রসেস করতে করতে চলে যাও, তুমি কিসের সূত্র পাবা? গসের সূত্র পাবা। তো প্রিয় শিক্ষার্থীরা, সামনের দিন আমরা দেখব যে গসের সূত্রের অ্যাপ্লিকেশন, গসের সূত্রের সাহায্যে কি কি করা যায়। আমাদের তো কুলম্বের সূত্রই যথেষ্ট ছিল, কুলম্বের সূত্রে থাকতেও আমাদের কেন গসের সূত্রের দরকার হয়, এই বিষয়গুলো অর্থাৎ গসের সূত্রের অ্যাপ্লিকেশন বা প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।